আমরা এখন জানবো ক্লাস 12-এর একটি খুব সুন্দর গল্প, যে গল্পটির নাম দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। যেহেতু তোমাদের আজ তাদের কালকেই পরীক্ষা, তাই গল্পটি এমনভাবে আলোকপাত করা হয়েছে তোমাদের জন্য। মাত্র 20 মিনিটের মধ্যে গল্পটি যা আছে, এই গল্পতে যা এমসিকিউ প্রশ্ন আসবে, প্রতিটি এমসিকিউ প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে। মাত্র 20 মিনিটের ভিডিওতে যত ধরনের এমসিকিউ প্রশ্ন আছে প্রতিটি প্রশ্ন কিন্তু এখানে পেয়ে যাবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছো তারা শুরুতে শেষ পর্যন্ত দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের যে মূল গল্প, সেই গল্পটি। এই গল্প থেকে যে যে অংশগুলি আমাদের জানা দরকার সেই বিষয়গুলি আমি তোমাদের সামনে আলোকপাত করছি। তো একবার থেকে দুবার ভিডিওটি দেখে নাও, তাহলে এই প্রতিটি প্রশ্ন উত্তর দিতে পারবে। তাহলে চলো, গল্পের নাম দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। গল্পটি যিনি লিখেছেন রাস্কিন বন্ড। গল্প লিখেছেন কে? রাস্কিন বন্ড। এই রাস্কিন বন্ড জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন 1914 খ্রিস্টাব্দের 19শে মে। 1914 খ্রিস্টাব্দের 19শে মে এই রাস্কিন বন্ড জন্মগ্রহণ করেন কাজলি, পাঞ্জাব। অর্থাৎ পাঞ্জাবের ছোট্ট একটা জায়গা কাজলিতে, যেটা ছিল তদানীতন ব্রিটিশ ইন্ডিয়া, অর্থাৎ বা ব্রিটিশদের অধীনে ভারতবর্ষ। এবার দেখো, এই যে রাস্কিন বন্ড তিনি কি করেছিলেন? তিনি 500টির বেশি ছোট গল্প লিখেছিলেন। 500টির বেশি ছোট গল্প লিখেছিলেন। তিনি অ্যাসে লিখেছিলেন এবং তিনি নোভেল লিখেছিলেন। এই যে গল্পটি পড়ছি, এটা একটা ছোট গল্প, এই যে শর্ট স্টোরি, এবং এই গল্পটি কিন্তু রোম্যান্স অ্যান্ড নস্টালজিয়া। এখানে তোমরা মনে রাখবে, এখান থেকে এমসি প্রশ্ন হওয়ার চান্স রয়েছে। শর্ট স্টোরি, রোম্যান্স অ্যান্ড নস্টালজিয়া, এখানে কিন্তু প্রশ্ন হওয়ার অবশ্যই চান্স রয়েছে। তাই এখানে তোমাদের কিন্তু এই দেখো কি বলছে, শর্ট স্টোরি, রোম্যান্স অ্যান্ড নস্টালজিয়া, এই তিনটির মধ্যে একটি কিন্তু এমসি প্রশ্ন আসার চান্স রয়েছে। এবার দেখো, এই যে গল্পটি যে আছে সেই গল্পটি প্রকাশিত হয় কবে? ফার্স্ট পাবলিশড ইন 1988 ইন রাস্কিন বন্ডস কালেকশন অফ শর্ট স্টোরিজ। রাস্কিন বন্ডের যে সংকলিত বই রয়েছে, সেই সংকলিত বইতে কিন্তু প্রথম প্রকাশিত হয় 1988 খ্রিস্টাব্দে। এই যে গল্পটা শুরুতে আমরা গল্পে প্রবেশ করব। আমাদের লেখক বিষয়ে আর কিছু তেমন জানার প্রয়োজন নেই। আমি যেটুকু বললাম এটুকুর মধ্যেই যদি লেখক প্রশ্ন আসে তোমরা উত্তর কিন্তু পেয়ে যাবে। এখন যে গল্পটি প্রবেশ করবো সেই গল্পটি বলা হয়েছে রাস্কিন বন্ড তখন কলেজে পড়েন, দিল্লি কোনো একটা কলেজে, এবং তিনি তার ঠাকুমার বাড়ি দেহরাদুনে কিন্তু তিনি মাঝে মাঝে যখন কলেজ ছুটি হয় তখন চলে আসেন। এই যে বলা হয়েছে, এই গল্পটি শুরু হয় গ্রীষ্মকালের যে ছুটি হয়, সামার ভ্যাকেশন, সেই ছুটিকে নিয়ে। গ্রীষ্মকালে অর্থাৎ সামার ভ্যাকেশন, গ্রীষ্মকালে যখন ছুটি হয়, সেই ছুটি যখন হয় তখন লেখক দিল্লি কলেজ থেকে তিনি দেহরাদুনে চলে আসেন তার ঠাকুমার বাড়িতে। দেহরা গ্র্যান্ড মাদার্স প্লেস, অর্থাৎ দেহরাদুনে চলে আসেন তার ঠাকুমার বাড়িতে। এবং তিনি যখন আসেন, সেই মাসটির নাম তোমাদের মনে রাখতে হবে আর্লি মে মাসে, অর্থাৎ মে মাসের শুরুতে তিনি কিন্তু দেহরাদুনে চলে আসেন দিল্লি থেকে। এবং তার ছুটি শেষ হয় ইন জুলাই, কি লেট ইন জুলাই, অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে তার ছুটি শেষ হয়। জুলাই মাসের শেষে কিন্তু তিনি সেই দেহরাদুন থেকে আবার তিনি দিল্লিতে চলে যান। এই যে দেখো, যে দেহরাদুন থেকে দিল্লি থেকে দেহরাদুনের মাঝে তিনি যে আসেন, মাঝখানে একটা ছোট একটা স্টেশন পড়ে, প্ল্যাটফর্ম পড়ে, যার নাম ছিল দেউলি স্টেশন। এই যে দেউলি স্টেশন, সেই দেউলি স্টেশন একটা ছোট্ট একটা স্টেশন, যে স্টেশনটি দেহরাদুন থেকে, অর্থাৎ দেউলি থেকে দেহরাদুনের দূরত্ব 30 মাইল। প্রশ্ন আসার মতো প্রশ্ন, এই যে 30 মাইল দেহরাদুন থেকে বা দেহরা থেকে দেউলি স্টেশনের দূরত্ব কত? 30 মাইল। এখানে প্রশ্ন আসতে পারে। তাহলে আমি কি বললাম, এই গল্প থেকে মাত্র 3টি প্রশ্ন আসবে। একটা লেখক পরিচিতি আসতে পারে, আর এখানে তোমাদের 3টি দাগ দেওয়া আছে, 3টি দাগের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে। যে লেখকের
যে ছুটি হতো, স্কুলে কলেজে ছুটি কখন হতো? আর্লি মে মাসে, অর্থাৎ মে মাসের শুরুতে ছুটি হতো, তখন তিনি দিল্লির থেকে দেহরাদুন আসতেন। আবার যখন ছুটি যখন শেষ হয়ে যেত, ছুটি শেষ হতো কখন? জুলাই মাসের কিন্তু শেষের দিকে ছুটি শেষ হলে আবার তিনি চলে যেতেন সে যে দেহরাদুন থেকে তিনি চলে যেতেন দিল্লিতে। এই যে দিল্লি এবং দেহরাদুনের মাঝে তিনি একটা স্টেশনে থামতেন, যে ট্রেন একটা স্টেশনে থামতো, যে ট্রেনটির নাম হচ্ছে, যে স্টেশনটির নাম হচ্ছে দেউলি। এবার আরো স্টেশন অবশ্যই রয়েছে, কিন্তু অন্য স্টেশনের কথা বলা হয়নি, দেউলি স্টেশনের কথা বলা হয়েছে। দেউলি ছিল একটা ছোট্ট স্টেশন, স্মল স্টেশন। সেই স্টেশন থেকে দেহরাদুনের দূরত্ব ছিল 30 মাইল, এইটুকু মনে রাখি ভালো করে। এবং সেই দেউলি স্টেশনের কাছ থেকেই শুরু হয়েছিল ঘন জঙ্গল, যেটা আমাদের ভারতবর্ষের তরাই বনভূমি নামে পরিচিত। হ্যাভি জঙ্গলস ইন্ডিয়ান তরাই, যেটা আমাদের ভারতবর্ষে তরাই বনভূমি নামে পরিচিত, যেটা দেউলি স্টেশনের পর থেকে কিন্তু শুরু হয়েছিল। এবার দেখো, এবার যখন সেই দিল্লি থেকে ট্রেনটি সেই দেউলি স্টেশনে পৌঁছাতো, তখন সময় ছিল সকাল 5টা। কি বললাম? কখন পৌঁছাতো? দিল্লি থেকে যখন ট্রেনটি আসতো, তখন সেই দেউলি স্টেশনে যখন পৌঁছাতো তখন হতো ভোর 5টা। সেই ভোর 5টা যখন পৌঁছাতো, সেই ভোর 5টা কিন্তু দিনের আলো কিন্তু সবেমাত্র শুরু হতো। তথাপি সেখানে ডিমলি লিট অর্থাৎ মৃদু আলো জ্বলতো। সেই মৃদু আলোগুলি কিসের ছিল? ইলেকট্রিক বাল্বস। ইলেকট্রিক বাল্বস অর্থাৎ বৈদ্যুতিক বাল্ব ছিল। অ্যান্ড ওয়েল ল্যাম্পস, এবং তেল দিয়ে যে পরিচালিত কেরোসিন তেল দিয়ে যে বাতি বা প্রদীপ জ্বলতো, সেই প্রদীপের আলোতে সেই স্টেশনটি দিক দিক করে আলোকিত হতো। তাহলে এখান থেকে তোমরা কি জানলে? এইটুকু থেকে প্রশ্ন আসার মতো কি হচ্ছে, যে দেউলি স্টেশনে কিসের আলো পাওয়া যেত, কিসের আলোতে দেউলি স্টেশন আলোকিত হতো? তাহলে আমরা পেলাম ইলেকট্রিক বাল্বস অ্যান্ড ওয়েল ল্যাম্পস, এটুকু মনে রাখবে। এবং সেখানকার আলোটা কেমন ছিল মনে রাখবে, ডিমলি লিট, মানে আলোটা ছিল মৃদু আলো। তাহলে আশা করি বুঝতে পারলে। ট্রেনটি কখন থামতো? ট্রেনটি থামতো বা এসে পৌঁছাতো সকাল 5টার সময়। এবার সেই দেউলি স্টেশনে কি ছিল? অফিস, একটা অফিস ঘর ছিল স্টেশন মাস্টারের জন্য, একটা মাত্র অফিস, একটা মাত্র অফিস ঘর ছিল। এই ওয়েটিং রুম একটা যাত্রীদের জন্য একটা প্রতীক্ষালয় ছিল। এবং সেখানে একটা উল্লেখ করার মতো একটি স্টল, একটা চায়ের দোকান ছিল। এই ফ্রুট ভেন্ডার, একজন ফল বিক্রেতা ছিল। তার সঙ্গে এর ফিউ স্ট্রে ডগস, কিছু রাস্তার কুকুর ছিল। এগুলো ছিল দেউলি স্টেশনে উল্লেখ করার মতো বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসতে পারে, দেউলি স্টেশনে কি ছিল? দেউলি স্টেশনে অফিস ঘর করা ছিল মাত্র একটা। দেউলি স্টেশনে পত্রিকালয় করা ছিল একটা, মানে ওয়েটিং রুম একটা ছিল। দেউলি স্টেশনে দোকান কটা ছিল? মাত্র একটা চায়ের দোকান ছিল, একজন ফেরিওয়ালা ছিল, সেটা কি ফ্রুট ভেন্ডর, এক ফল বিক্রেতা ছিল। আর কি ছিল? এ ফিউ স্ট্রে ডগস, রাস্তার কিছু কুকুর ছিল। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, দেউলি স্টেশনে কিন্তু কোনো রকমই কোনো কুলি ছিল না। এবার সেই দেউলি স্টেশন ট্রেনটি আসতো, সেই ট্রেনটি 10 মিনিট সময় থামতো। কত মিনিট সময় থামতো? 10 মিনিট। এটাও পরীক্ষা আসার মতো প্রশ্ন। তাহলে ট্রেনটি এসে পৌঁছাতো সকাল 5টার সময়, ভোর 5টার সময়, এবং ট্রেনটি সেখানে এসে দাঁড়াতো 10 মিনিট সময়। এবার লেখো, এই যে স্টেশনের মধ্যে কখনোই ট্রেনটি বেশি এই স্টেশন থেকে কোনো লোক নামতো না, কোনো লোক স্টেশন থেকে ট্রেনে উঠতো না। এর জন্য লেখক ভাবতো এই নিঃসঙ্গ স্টেশনটিকে জন্য তিনি একটা দিন সেখানে তার যাত্রা থামিয়ে সেখানে তিনি নামবেন এবং সেই নিঃসঙ্গ বা নির্জন প্ল্যাটফর্মটিকে একদিন সময় দেবেন এবং ঘুরে ঘুরে সেখানকার যাবতীয় জিনিস দেবেন। এটা তার মনের ভাবনা ছিল। যাই হোক, তার ভাবনাটা পূর্ণ হয়নি। এবার তিনি যখন কলেজ থেকে আসছিলেন, তিনি ছুটি শেষ করে, যখন তার গ্রীষ্মকালে ছুটি যখন শেষ করে আসছিলেন, তখন লেখকের বয়স ছিল কিন্তু 18 বছর। মনে রাখবে, এটা পরীক্ষা আসার মতো প্রশ্ন, যে ন্যারেটরের বয়স কত ছিল? 18 বছর, অর্থাৎ 18 ইয়ার্স। এবার একদিন এক গ্রীষ্মকালে ছুটির সময় 18 বছর যখন তার বয়স, দিল্লি থেকে তিনি যখন দেহরাদুন আসছিলেন, তখন সেই দেউলি স্টেশন যখন এলো, তিনি আজ পর্যন্ত কোনো লোককে নামতেও দেখেনি, উঠতে দেখেনি। কিন্তু সেই দিন সকাল 5টার সময় তিনি দেখলেন একটা মেয়ে, গার্ল কেম ডাউন, অর্থাৎ একটা মেয়ে সেই স্টেশনে নামলো সেলিং বাস্কেট, ঝুড়ি বিক্রি করার জন্য। ঝুড়ি বিক্রি করার জন্য সেখানে একটা মেয়ে নামলো। সেই সকালটা কেমন ছিল? কোল্ড মর্নিং। পরীক্ষা আসার মতো প্রশ্ন। কোল্ড মর্নিং, সকালটা কেমন ছিল? শীতল বা ঠান্ডা মর্নিং ছিল। সেই মেয়েটির গায়ে ছিল কি?
এ শাল শোল্ডার্স, অর্থাৎ কাঁধের পাশ থেকে তার গায়ের মধ্যে একটা চাদর ছিল, শাল ছিল। এটা কিন্তু মেয়ের পোশাকটা শাল ছিল। হ্যাঁ, এবং মেয়েটির গায়ে যে পোশাক ছিল সেই পোশাক কিন্তু পুরনো ছিল। মেয়েটি ফিট ফিট পা, অর্থাৎ পায়ে কোনো জুতো ছিল না। ফিট পা মানে উন্মুক্ত পা, খোলা পা, খালি পা, মানে পায়ে কোনো জুতো ছিল না। ক্লোথস ওল্ড, তার গায়ের পোশাক ছিল পুরনো পোশাক ছিল, কিন্তু মেয়েটা যুবতী ছিল। আমরা জানি যুবতী মেয়েরা, কম বয়সী মেয়েরা গায়ের মধ্যে চকচকে পোশাক পরে তাদের আলো ভালো দেখার জন্য। কিন্তু মেয়েটার অভাবটা এতটাই বেশি ছিল যে মেয়েটির পায়ে জুতো ছিল না, মেয়েটির গায়ে যে পরা পোশাক ছিল সেটাও কিন্তু পুরনো পোশাক ছিল। এটুকু মনে রাখবে। প্রতিটি কথাই এখানে যা বলছি প্রতিটি কথাই আমাদের কিন্তু প্রশ্ন হিসেবে আছে। এখান থেকে অনেক মাত্র 3টি প্রশ্ন আসবে। আমি তোমাদের নিশ্চিত করছি এই যে আমার যে আলোচনা, এই আলোচনার মধ্যে থেকে 3টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তোমরা দেখে নেবে। এবার সেই মেয়েটি যখন ট্রেন থেকে নামলো আমার জানালার পাশেই দাঁড়ালো। এবার আমি মেয়েটিকে অনেকক্ষণ লক্ষ্য করলাম, কিন্তু মেয়েটি না দেখে আমার দিকে, অথবা আমি যে মেয়েটিকে দেখছি মেয়েটি বুঝতে পারছি, মেয়েটি ভান করছি যে আমি দেখছি না। এবার কোনো একটা সময় মেয়েটি সেখানে চলে গেল। মেয়েটি যখন চলে গেল আমি আমার সিট থেকে সেই ট্রেনের যে দরজাটা আছে সেই দরজার কাছে চলে গেলাম। তার মেয়েটি একটু দূরে গিয়ে যখন প্ল্যাটফর্ম অন্যদিকে তাকে দাঁড়িয়েছিল, আমি কি করলাম, সেই ট্রেন থেকে নেমে আমি সোজা হেঁটে হেঁটে একটা চায়ের দোকান ছিল সেই চায়ের দোকানের পাশে চলে গেলাম। কিছুক্ষণ পর দেখতে পেলাম সেই মেয়েটি তার সেই ঝুড়ি নিয়ে সে চলে এলো আমার পাশে। আমার পাশে এসে বলছে, আপনি কি একটা ছুরি কিনবেন? বাই বাস্কেট, আপনি কি একটা ছুরি কিনবেন? যে ছুরিগুলি খুব সুন্দর বেতের তৈরি, ফাইনেস্ট কেন, মেড ফাইনেস্ট কেন, মানে বেতের তৈরি। এখানে দেখো বলা হয়েছে যে গ্যারেজ ডোর। আমি সেই দরজার কাছে গেলাম। ও এখন আরেকটা জিনিস বলা হয়নি, মেয়েটির বর্ণনা দেখো। ব্ল্যাক হেয়ার, মেয়েটি যে ছিল সেই মেয়েটির মাথার চুল ছিল কালো। ব্ল্যাক ট্রাভেলস আইস, তার চোখগুলি ছিল কিন্তু একদম কালো, একদম মাছি ছিল, দেখার মতো। যে কোনো আর কি মেয়েদের ক্ষেত্রে যে মেয়েদেরকে যে জিনিসগুলো থাকলে ভালো দেখায়, যে মাথার চুল, চোখে যে চাহনি, সেটা সত্যি অপূর্ব ছিল, যেটা দেখে লেখকের খুব ভালো লেগেছিল। এবং লেখক যখন সেই চায়ের দোকানে গেল তখন সেই লেখক দেখতে পেল সেই চায়ের দোকানদার একটা কেটলিতে করে কি উনুনের উপরে কিছুটা সেই চা তৈরি করছে, এবং সেই চায়ের দোকানদার তিনি চা দিতে, যে ট্রেনের মধ্যে যে লোক ছিল তাদের চা দিতে ব্যস্ত ছিল। আর আমি পাশে গিয়ে যখন দাঁড়ালাম তখন সেই কালো চুল বিশিষ্ট, সেই কালো চোখ বিশিষ্ট মেয়েটি তার বেতের ঝুড়িগুলি নিয়ে আমার পাশে এসে দাঁড়ালো। এবং তিনি বললেন কি বললেন, বাই বাস্কেট ফাইনেস্ট কেন, আপনি কি কোনো একটা ছুরি কিনবেন? আপনার কি কোনো ছুরির প্রয়োজন রয়েছে? কারণ এই যে ছুরিগুলি খুব সুন্দর বেত দিয়ে তৈরি। ফাইনেস্ট কেন, মনে রাখবে, কেন, এই যে কেন, CANE, প্রশ্ন কিন্তু আসার মতো প্রশ্ন। যে মেয়েটি যে ঝুড়ি বিক্রি করত সেই ঝুড়িগুলি কি দিয়ে তৈরি ছিল? কেন, বেত দিয়ে তৈরি ছিল। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, মনে রাখবে। এবং সেই ঝুড়িগুলির দাম কত ছিল? রুপি, মানে 1 পয়সা ছিল। এবার লেখককে যখন দ্বিতীয়বার বলা হলো, লেখক তখন একটা ছুরি কিনে নিল এবং লেখক এমন ভাবে মেয়েটির কাছে পয়সাটি দিল যাতে লেখকের হাতের সঙ্গে মেয়েটির হাতে কোনো স্পর্শ না হয়। কেননা হাতে যদি স্পর্শ হয় মেয়েটি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করতে পারে, তাই সে চিন্তা ভাবনা করতে না পারে, তাই লেখক এমন ভাবে পয়সাটি দিল। কারণ লেখকের বয়সটা জানতে হবে 18 বছর, মানে ছেলেদের মনে দুষ্টুমি বুদ্ধি থাকে, প্রেম ভাব জেগে ওঠে। সেই প্রেম ভাব জাগ্রত কিন্তু সেই লেখকের মনে হয়েছিল, তাই সে সাবধানতার সঙ্গে কিন্তু সেই টাকার পয়সাটা দিয়েছিল। এবার তিনি ছুরিটা কিনলেন এবং মেয়েটির সঙ্গে কিন্তু কথা বলতে শুরু করলেন। এবং সেই সময় ডাক বাঁশি বাজালো যে ট্রেনটি চলতে শুরু করবে। তখন সেই বাঁশি বাজানোর সাথে সাথে সেই ট্রেনের যে ইঞ্জিন ছিল সে কি হলো, হিজিং অফ দ্য ইঞ্জিন, সেই শব্দ হতে লাগলো ট্রেন থেকে, ইঞ্জিন থেকে, এবং ট্রেনটি চলতে শুরু করলো। তখন লেখক দৌড়ে গেল সেই প্ল্যাটফর্মের উপর দিয়ে ট্রেনে ওঠার জন্য। সেই সময় মেয়েটি যেন কি বলেছিল লেখক শুনতে পায়নি। এবার দেখো, তারপরে ট্রেনটি চলে গেল সেই দেরাদুনে তার ঠাকুমার বাড়িতে। সেই ঠাকুমার বাড়িতে যাওয়ার পরে সেই লেখক সব কিছু ভুলে গেল।
যখন ছুটি শেষ হলো 2টি মাস কেটে গেল। দেখো 2 মান্থ লেটার, 2 মাস ছুটি কেটে যাওয়ার পরে যখন আবার কলেজ খোলার সময় হলো, তখন লেখক তার জিনিসপত্র নিয়ে আবার তিনি দিল্লি যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, সেই দিল্লি স্টেশন পৌঁছানোর আগে তার সেই মেয়েটির কথা মনে পড়ে গেল এবং তিনি সেই দিল্লি স্টেশনে পৌঁছানোর সাথে সাথে জানালা দিয়ে দেখতে লাগলেন মেয়েটিকে দেখা যাচ্ছে কিনা। ট্রেনটি যখন থেমে গেল তখন তিনি জানালা দিয়ে দেখতে পেলেন মেয়েটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো লেখক দ্রুততার সঙ্গে সেই ট্রেন থেকে নামলেন এবং দূর থেকে হাত নেড়ে তিনি মেয়েটিকে জানান দিলেন যে তিনি এসেছেন। মেয়েটি তাকে দেখে চিনতে পায়, দুজন দুজনকে দেখে হেসে দেয় এবং তারা বুঝতে পারে যে দুজন দুজনকে ভালো লেগেছে এবং তারা দীর্ঘক্ষণ কথা বলতে থাকে এবং তাদের দেখে কেউ মনে করবে না তারা তাদের মাত্র দ্বিতীয়বার দেখা হয়েছে। এর মাঝেই আবার সেই ট্রেনটি কি করে, ট্রেনের যে গার্ড থাকে তিনি তার হুইসেল বাজায় এবং ট্রেনটা আবার চলতে শুরু করে। তখন সেই লেখক সেই মেয়েটিকে বলে যে আমাকে দিল্লি যেতে হবে, তুমি কি আবার এখানে থাকবে? কিন্তু লেখকের ইচ্ছে ছিল না মেয়েটিকে সেই দিল্লি স্টেশনে রেখে তিনি দিল্লি যাবেন। যাই হোক তাকে যেতে হয়। তখন আবার সেই দৌড়ে গিয়ে তিনি ট্রেনে ওঠেন এবং ট্রেন থেকে তিনি দেখতে থাকেন মেয়েটিকে যতদূর দেখা যায়, আর তিনি দেখতে থাকেন মেয়েটি সেখানে দাঁড়িয়ে ছিল এবং মেয়েটি তার দিকে তাকিয়ে ছিল। মেয়েটি মুখে মুখে মিষ্টি বা মুস্কি হাসছিল, মেয়েটির মুখে হাসি ছিল এবং লেখক যতদূর যাচ্ছে মেয়েটির কথা কোনোভাবেই ভুলতে পারছে না, মেয়েটির কথা কোনোভাবেই ভুলতে পারছে না। এবার লেখক সেই দিল্লিতে তার কলেজে পৌঁছে গেল এবং সেখানে তার পড়াশোনা শেষ করে আবার যখন তার ছুটির সময় হলো তিনি আবার সেই দেহরাদূনের উদ্দেশ্যে তিনি রওনা হলেন, অর্থাৎ ফিরলেন। ফেরার পথে তিনি যখন দিল্লি স্টেশনে পৌঁছালেন ভোর 5টার সময় দিল্লি স্টেশনে ট্রেনটি পৌঁছায় দিল্লি থেকে আসার সময়, এটা মনে রাখবে। এবার তখন এসে তিনি মেয়েটিকে খুঁজে পান না। তখন তিনি সেই ট্রেন থেকে নেমে স্টেশনের মাস্টারের ঘরে গিয়ে সেই স্টেশনের মাস্টারের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেন যে তিনি মেয়েটির খোঁজ না করে তিনি যাতে সেই ট্রেনে গিয়ে বসেন। তখন সেই লেখক সেই ওখানে এসে দেখতে পান সেই ট্রেনের মধ্যে সেই স্টেশনের পাশে একটা আম গাছ রয়েছে, এই ম্যাঙ্গো ট্রি, একটি আম গাছ রয়েছে এবং সেই আম গাছের পাশ দিয়ে একটা ডাস্টি রোড জঙ্গলের দিকে চলে গেছে। দেখো সেখানে কোন গাছ ছিল, এই ম্যাঙ্গো ট্রি ছিল। পরীক্ষা আসার মতো প্রশ্ন, মাত্র 3টা প্রশ্ন আসবে, মাত্র 3টি প্রশ্ন। এইটুকু দেখলে পরে 3টি প্রশ্ন তোমাদের হয়ে যাবে। যারা এতদিন ফাঁকি দিয়েছো আজকে এই ভিডিওটি ফাঁকি দেবে না, দেখবে 3টি প্রশ্ন পেয়ে যাবে। তাহলে সেখানে কোন গাছ ছিল, এই ম্যাঙ্গো ট্রি, একটা আম গাছ ছিল। সে আম গাছের পাশ দিয়ে এই ডাস্টি রোড, একটা ধুলোময় রাস্তা চলে গেছে। কোথায়? সেই জঙ্গলের দিকে চলে গেছে। কোথায় চলে গেছে? সে জঙ্গলের দিকে চলে গেছে। এবার বলছে এই যে যখন জঙ্গলের দিকে চলে গেছে, যখন জঙ্গলের দিকে তখন সেই রাস্তা দিয়ে লেখকের মনে সন্দেহ হয় এই রাস্তা কত দূর গেছে, এই রাস্তাতে কারা যায়। তাহলে তোমরা একদম দেখে জানলে যে একটা আম গাছ রয়েছে এবং রাস্তাটি জঙ্গলের দিকে চলে গেছে। এবং এই যে মেয়েটিকে যে খুঁজে পাচ্ছে না, লেখকের মনে একটা অবাঞ্ছিত ভয় কাজ করছিল এবং সে মনে মনে প্রশ্ন করছে মেয়েটিকে আমি মাত্র 2বার দেখেছি, এবার মেয়েটিকে আমি কিভাবে খুঁজে পেতে পারি, মেয়েটির বিষয়ে কোনো কিছু আমি জানি না। কিন্তু তা সত্ত্বেও কিন্তু তার মেয়েটিকে খোঁজার কিন্তু অনেক চেষ্টা করে। অবশেষে লেখক সে খুঁজতে যখন ব্যস্ত থাকে ঠিক সেই সময় ট্রেনের মধ্যে আবার হুইসেল বেজে ওঠে এবং ট্রেনটি চলতে শুরু করে। লেখক বাধ্য হয়ে সেই ট্রেনের মধ্যে উঠে আবার তিনি কিন্তু তার ঠাকুমার কাছে চলে আসেন। ঠাকুমার কাছে আসার পর এবার কিন্তু তিনি বেশি সময় থাকেন না, তিনি আবার সেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু মেয়েটিকে আর কিন্তু সেখানে দেখতে পান না। পরবর্তীকালে তিনি ভাবতে থাকেন কোনো একটা দিন সেখানে থামবেন, থামার পর সেই মেয়েটির বিষয়ে খোঁজ নেবেন। কিন্তু দেখো পরে যখন আসার পথে তিনি ভেবেছিলেন তিনি স্টেশন মাস্টার কাছে অনেক কিছু জানবেন, কিন্তু স্টেশনে অনেক কিছু জানবেন ঠিক, কিন্তু ট্রেনটি যখন থামে থামার পর তিনি নামেন, স্টেশন মাস্টার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন
ঠিক সেই সময় দেখেন সেই স্টেশন মাস্টার চেঞ্জ হয়ে গেছে, আগের সব স্টেশন মাস্টার বদলে হয়ে অন্য কোথাও চলে গেছে, কেন নতুন একটা স্টেশন মাস্টার এসেছে। এবার নতুন একটা স্টেশন মাস্টারের কাছে তিনি কি বা জানতে পারবেন, কিছু জানতে পারবেন না। তখন তিনি সেখানে থেকে ফিরে আসেন এবং তিনি সেখানে দেখতে পান সেই বৃদ্ধ চায়ের দোকানদারের যে মালিককে, সেই চায়ের দোকানদারের মালিকের কাছে তিনি জিজ্ঞাসা করেন। সেই চায়ের দোকানদারের মালিক বলে থাকেন যে মেয়েটিকে তিনি চিনতেন, কিন্তু মেয়েটি কোথা থাকেন সেটা তিনি জানতেন না, কিন্তু কয়েক মাস ধরে তিনি আর এখানে আসেন না। তো লেখকের মনে হয় হয়তো মেয়েটির বিয়ে হয়েছে, হয়তো তিনি অসুস্থ কিংবা তিনি অসুস্থ আছেন, যে তিনি কি করছেন, তিনি হয়তো তার বিবাহ হয়েছে কিংবা তিনি অসুস্থ আছেন, এই বলে তিনি সেখান থেকে চলে যান। তারপরে তার মনে হয় তিনি একটা দিন সেই ট্রেন থেকে নেমে সেখানে কাটাবেন, মেয়েটির বিষয়ে তিনি জানবেন। কিন্তু লেখকের সেই সাহসটি আর হয়নি। কিন্তু তিনি সেই দিল্লি স্টেশন থেকে, দিল্লি থেকে দেরাদুন থেকে দিল্লি অনেক বাড়ি কিন্তু গিয়েছেন, কিন্তু মেয়েটির বাস্তবে কি হয়েছিল সেটা কিন্তু তিনি সত্যিকারে খোঁজ বা সন্ধান করার জন্য তিনি সাহস পাননি, কিন্তু মেয়েটিকে তিনি সত্যিকারে ভালোবেসেছিলেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই হলো গল্প, একদম ইজি। এই গল্প থেকে 3টি প্রশ্ন আসবে। আশা রাখছি তোমাদের এই প্রশ্নগুলির মধ্যে, এই আলোচনার মধ্যে, এখানে যতগুলি আমি আলোচনা করেছি তোমরা প্রশ্নগুলির উত্তরটা পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমার প্রশ্ন হচ্ছে, তাই কি বললাম, এখানে প্রশ্ন আসা হচ্ছে এই যে দ্য নাইট এট দেউলি কিরকম একটা গল্প ছিল, শর্ট স্টোরি, রোমান্স অ্যান্ড নস্টালজিয়া, এখানে একটা প্রশ্ন আসতে পারে। এবার লেখক দেরাদুনে ফিরতেন কখন, আর্লি মে, এবং তিনি দিল্লি ফিরে যেতেন কখন, লেট জুলাই। মনে রাখবে দেউলি স্টেশনটা কেমন ছিল, দেউলি স্টেশন থেকে দেরাদুনের দূরত্ব কত ছিল, 30 মাইল। দেউলি স্টেশন এসে ট্রেনটি কখন পৌঁছাতো, সকাল 5টার সময়, এবং দেউলি স্টেশন ট্রেনটি কত সময় থাকতো, কি 10 মিনিট সময় থাকতো। এই যে এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষার মধ্যে দেখবে আসবে। এবং দেউলি স্টেশনে উল্লেখ করার মতো কি ছিল, একটা চায়ের দোকান ছিল, একজন ফল বিক্রেতা ছিল, এবং কিছু রাস্তার কুকুর ছিল, একটা স্টেশন মাস্টার একটা ঘর ছিল, স্টেশন মাস্টার একটা ঘর ছিল, এবং সেখানে একটা প্রতীক্ষা ওয়েটিং রুম ছিল, রাস্তার কিছু কুকুর ছিল, এবং সেখানে পাশে একটা আম গাছ ছিল, আম গাছের পাশে একটা ধুলোময় রাস্তা ছিল। এই প্রশ্নগুলো তোমরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, ঝুড়িটির দাম কত ছিল, একটা ঝুড়ির দাম 1 পয়সা। মনে রাখবে ঝুড়ি কিনে তৈরি ছিল, সেই ঝুড়িগুলি কিন্তু বেতের তৈরি ছিল। আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা এই পড়াটার মধ্য দিয়ে তোমরা প্রশ্নগুলি পেয়ে যাবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাদের কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, 5টা বেল আইকনে ক্লিক করে নেবে, এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটি শেয়ার করবে, কেননা সামনে মাত্র কয়েক ঘন্টা পর পরীক্ষা, যাতে তোমাদের যেমন কাজে লাগছে বাকিদের যাতে কাজে লাগে সেই চেষ্টা করবে। তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।